কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর কয়েকদিন পরে উই আর ব্যাক, আবার নতুন করে পথ চলা শুরু। অ্যাকচুয়ালি মাঝখানে তো গ্যাপ যাই, তোমরা জানোই মাঝে মধ্যেই আমরা গ্যাপ হয়ে যাই। তো যাই হোক, আবার ফিরে এসে ভালো লাগছে এবং আবার কন্টিনিউ হবে, হয়তো আবার ডুব মারবো। এইভাবেই চলতে থাকবে যে আমাদের পথ চলা, সেই পথ চলায় কোনো কোনো সময় বিশ্রাম নিতে হবে, কোনো সময় হাঁটতে হবে। তো সেই রকমই একটা কি বলবো, জার্নি। হ্যাঁ, একদম। তো যাই হোক, আজকে আমরা একটা ভিডিও দেখছি যেটা কিনা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে। হ্যাঁ, সেই সম্পর্কটা যে এখন একটু গরম গরম সম্পর্ক, সেটা নিয়েই আলোচনার বিষয়। এবং দুই দেশের যে সরকার রয়েছে তাদের মধ্যে একটু হলেও উত্তপ্ত বাক বিনিময় যেটা হচ্ছে, সেটা নিয়েই আজকের ভিডিও। তো ভিডিওটা বেশ কিছু, মানে যে বক্তব্যটা নিয়ে আজকে ভিডিও, সেটা বেশ কিছুদিন আগের। এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যে কথাগুলো বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে, তারই রিপ্লাই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সেটা দিয়েছেন। এবং সেই রিপ্লাইটাই নিয়েই আজকের ভিডিও। এবং সেই ভিডিওটার শিরোনাম হচ্ছে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে কেমন সম্পর্ক তারা চায়। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। যদি কাউকে পাওয়া যায় যে এর চেয়ে ভালো পারবে, আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে চলবো। এখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। 29 মিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাহলে ভালো। আপনারাও খুব বেশি তথ্য জানেন না সম্বন্ধে। আচ্ছা, ওটা না হয় ওইটা দেখি পরে যদি হয় বলবো। কিন্তু আমি একটা প্রশ্ন আমার খুব দরকার ছিল। কোনটা? রাশিয়া ইউক্রেন যুদ্ধে একই জনের একই প্রয়োজন বাংলাদেশিরা আছে, ওদেরকে ফিরিয়ে আনার জন্য কি উদ্যোগ গ্রহণ করছে সরকার? আপনাদের প্রথম জয়শঙ্করের যেটা স্টেটমেন্ট, উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তাই না? অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে, যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই। এবং অন দি বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট, এটাই। এবং এ ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই। ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তারা সিদ্ধান্ত নেবে। তবে উনি কিছু বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন জন আপত্তিকর সব কথাবার্তা বলছে সরকারের ভিতর থেকে, ভারত বিরোধী। আমি এটা নিয়ে কোনো মানে এটার ন্যায় অন্যায়, উচিত অনুচিত বিচার করতে চাই। কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে, ওনাদের ওখান থেকেও বলছে। ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন টিম পাঠায়, মানে ফোর্স পাঠায় দেয়, পিস কিপিং ফোর্স পাঠিয়ে দেন। ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। তো আমরা ঠিক আছে, এগুলি চলতে থাকবে ধরে নিয়েই তো আমরা চেষ্টা করতেছি যে সম্পর্ক ভালো করা যায় কিনা। কাজে আমাদের অবস্থাটা সেটাই, যে আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো, তাতে সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছুতে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে। একইভাবে ধরুন ভিসার ব্যাপার, ভিসা অ্যাবসলিউটলি তাদের অধিকার, যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই। কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। এগুলি হচ্ছে স্বাভাবিকতা। আমরা চাই যে ভালো সম্পর্ক চাই, কিন্তু যদি কোনো সমস্যা কোনো কারণে থাকে আমাদের সাথে বিকল্প দেখতেই হবে। সংখ্যালঘু সম্বন্ধে উনি আবার বলেছেন। তবে সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে, তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্ন জন বলে বেড়াচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না।
বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়, যেমন ভারতের সংখ্যালঘু কিরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয়। কাজে এটা আমি মনে করি যে এ ব্যাপারে ওই যে নন ইন্টারফিয়ারেন্স পলিসি আমাদের যেটা হবে, আমাদের সংখ্যালঘুদের বিষয়টা আমরা দেখছি, তারা বাংলাদেশের নাগরিক, আমার যতটুকু অধিকার আছে তাদের প্রত্যেকের ঠিক ততটুকু অধিকার আছে দেশের উপরে, এবং সেটাই সরকার সবসময় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। আর কিছু কি বাদ পড়লো? $29 মিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাহলে ভালো। আপনারাও খুব বেশি তথ্য জানেন না সম্বন্ধে, আমি তার থেকেও কম জানি, কারণ আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই যে কাকে টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে। এমনও সাজেশন আমি একটা পত্রিকাতে কোনো একটা রিপোর্টে দেখেছি যে এটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো একটা প্রতিষ্ঠানকে হয়তো দেওয়া হয়েছে টাকাটা খরচ করার জন্য। এটা আমরা এখনো জানি না। না তা হোক, $28 মিলিয়ন বা $29 মিলিয়ন নিশ্চয়ই খরচ হয়ে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো জানি না কে করেছে। এবং আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই। এবং আমি যতটুকু জানি, আমি একটি সংস্থার সাথে জড়িত ছিলাম অনারিক ডাইরেক্টর হিসেবে অনেকদিন, বাঙালি আমাদের ছেলেপেলে যারা কাজ করে আপনার কি বলে এটাকে সান ফ্রান্সিসকোতে ওই সফটওয়্যারে, তারা টাকা পয়সা পাঠাতো একটা প্রতিষ্ঠানকে। এখানে আমরা কতগুলো ডায়ালিসিস সেন্টার চালাতাম, অনেকই, এখন 15টা সেন্টার চলছে, আমি নাই যদিও। তো সেটার টাকা পয়সা আনতে গিয়ে আমি তো দেখেছি যে কোনো টাকা অ্যাকচুয়ালি ওই এনজিও ব্যুরোর অ্যাপ্রুভাল ছাড়া ক্যাশ করাই সম্ভব। কাজে এই $29 মিলিয়ন ব্যাপারে এনজিও ব্যুরো বলছে যে এমন কোনো এন্ট্রি তারা দেখতে পাচ্ছে না। তাহলে আমাদের আপাতত তাদের কথাই মেনে নিতে হবে, তারপর যদি কোনো তথ্য বের হয় সেটাকে আমরা দেখতে পারি। ইউক্রেনের যুদ্ধে যে যারা যাচ্ছে, আসলে কেউই কিন্তু এখানে ইউক্রেনের যুদ্ধে যাচ্ছে বলে কেউ যাচ্ছে না বাংলাদেশ থেকে। এটা একেবারেই ওই কোট অ্যান্ড কোট আদম ব্যাপারী যারা, তাদের পাল্লায় পড়ে এরা যাচ্ছে। অন্য কোনো কিছু তাদেরকে লোভ দেখানো হচ্ছে, অথবা মাঝপথে কোথাও যাওয়ার পরে লোভ দেখানো হচ্ছে যে ওখানে গেলে অনেক টাকা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, এই করে নিয়ে যাচ্ছে। এটা একটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং বেআইনি পথেই যাচ্ছে। এটা আমরা ঠেকানোর চেষ্টা করছি, এখানে হোম মিনিস্ট্রির সাথে আমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করছি, কিন্তু এটা খুব কঠিন কাজ। আমি এটা স্বীকার করি যে এটা খুবই কঠিন কাজ, কারণ আমরা তো ইলিগাল ইমিগ্রেশন যা কিছু হচ্ছে সবই ঠেকানোর চেষ্টা করছি, খুব একটা যে পারছি তা না, কিন্তু চেষ্টাটা অব্যাহত আছে। এবং এটা একই কথা ওই তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা যুদ্ধ অবস্থান করছে তারা তো ফিরে আসার জন্য আপত্তি জানাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে, আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছে, সেখানে আপনাদের আমি একটা ইন্টারভিউ করেছি। এখন এ ব্যাপারে আমরা কতটুকু করতে পারি আমার এ নিয়ে সন্দেহ আছে, কারণ তারা যদি যেমন রাশিয়ানরা এমনও বোধহয় প্রতিজ্ঞা তাদেরকে করেছে তাদেরকে রাশিয়ান নাগরিকত্ব দিয়ে দেবে যদি তারা যুদ্ধ করে। এমন যদি হয় যে সে ইতিমধ্যে নাগরিকত্ব নিয়েছে এবং সেখানে আছে যুদ্ধ করতেছে রাশিয়ার হয়ে, রাশিয়া তো তখন তাকে ফেরত নেওয়া দিতে পারে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এক্সাক্ট অবস্থান এবং সবকিছু লিগালি পাসপোর্ট নাম্বার সহ পেলে তারপরে আমরা হয়তো চেষ্টা করতে পারি, অন্তত চিঠি লিখতে পারি রাশিয়ানদের কাছে। আমাদের দূতাবাসকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা? খোঁজ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে একটু খোঁজ দেওয়া হয়েছে। একজন মারা গেছে সেটা আমরা জানি। এবং রাশিয়ান দূতাবাস বাংলাদেশে 2022 সালের 7 এপ্রিলে স্পেসিফিকলি বাংলাদেশিরা যেন তাদের যুদ্ধে না জড়ায় এই ধরনের ফেসবুক পোস্ট দিয়েছিল, তারপর চলছে। এমন তো অনেক কিছুই চলছে। আপনারা কি চান যে লিবিয়া থেকে নৌকায় উঠুক তারপর দিব বলুক? আমরা কি সেটা ঠেকাতে পারছি? আমরা তো ঐকান্তিক চেষ্টা করছি সেটা ঠেকানো, কিন্তু পারা তো যাচ্ছে না। একইভাবে এই জিনিসগুলো হচ্ছে। ধন্যবাদ। এখন ওটা ক্রিস্টালাইজ করে নাই, উনি আসবেন এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, তবে বাকি প্রোগ্রাম আমি বলতে পারছি না। সাম্প্রতিক কয়েকটা পত্রিকায় এরকম প্রচারণা চালানো হচ্ছে যে আপনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন কিছু করতে পারে না, এটা অনেক সময় ভালো কাজ করলে অনেক সমালোচনা। না, এটা আপনার কমেন্ট? আমার কমেন্ট হচ্ছে এটুকুই যে নিশ্চয়ই আমি পারছি না, না হলে এই প্রশ্ন আসছে কেন। আমি শুধু এটুকু বলতে পারি যে যদি কাউকে পাওয়া যায় যে এর ভালো পারবে, আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে চলবো। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই আমি যেটা বলবো যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তর পর্ব চলছিল যখন তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। প্রথমেই যেটা স্বাভাবিকভাবেই চলে এসেছে, যেটা শিরোনাম ছিল যে ভারতের পররাষ্ট্র ভবিষ্যতে কিরকম সম্পর্ক করতে চায়, সেটা এস জয়শঙ্করের প্রতি উত্তরে তিনি বলেছেন, সেটার উত্তর দিয়েছেন। তার আগে বলেনি যে আরো তিনটে কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে একটা প্রশ্ন ছিল,
ছিল, এবং সাথে সাথে ট্রাম্পের যে $29 মিলিয়ন বাংলাদেশকে একটা সংস্থাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন ছিল, এবং সব শেষে তার ব্যক্তিগত পদ নিয়ে একটা প্রশ্ন ছিল, যেটা আমার মনে হয়েছে যে তিনি হয়তো এড়িয়ে যেতে চেয়েছেন, মানে তিনি নিজেকে মানে সরিয়ে নিতে চাইছেন। অ্যাকচুয়ালি এই জায়গাটায় যখন তিনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আছেন, আমার সঙ্গে ভিন্ন মত অবশ্যই তোমরা হতে পারো, অবশ্যই হবে, আমি জানি বেশিরভাগ মানুষই হবে, কিন্তু যখন তিনি একজন রাষ্ট্রের উপদেষ্টা হয়ে আছেন তখন আমার মনে হলো, আমার ব্যক্তিগত ক্ষেত্রে মনে হলো যে আরো শক্ত স্ট্যান্স নেওয়া উচিত। কারণ হচ্ছে তিনি একটা সরকারের মাথায় রয়েছেন, মাথায় বলতে পররাষ্ট্র যে ব্যবস্থাপনা রয়েছে তার মাথায় রয়েছেন, এবং তাকে আরো বেশি রিজিড মানে হওয়া উচিত ছিল সেখানে। তিনি নিজেকে সরিয়ে নিতে চেয়েছেন, মানে একজন যদি আমার থেকে কেউ ভালো থাকে অবশ্যই আমি সরিয়ে নেব নিজেকে। তো এটা ছেলে খেলা নয় একটা রাষ্ট্রকে চালানো, যে যখন যার মন হচ্ছে সে বলছে আমি ভালো চালাবো এবং আমি সরে যাব। ভালো মানুষ অবশ্যই সেখানে থাকবে, এবং পররাষ্ট্র উপদেষ্টা আমার মনে হয় যথেষ্ট ভালো একজন এবং দক্ষ মন্ত্রী এখন নয়, উপদেষ্টা হিসেবেই তিনি রয়েছেন। কিন্তু হঠাৎ করে একজন বলল যে আমি ওর থেকে ওনার থেকে ভালো সার্ভিস দিতে পারবো বা ওনাকে সরাতে হবে তার ভালো মানসিকতার সুযোগ নিয়ে, তখনই আমি সরে যাব। এইটা করাটা ছেলে খেলায়। সেখানে আমার মনে হয়েছে পররাষ্ট্র উপদেষ্টাকে আরও শক্তভাবে বলার প্রয়োজন ছিল। আমি তার হয়ে কথা বলছি, এবং তিনি বলাটা এটাই আমার মনে হয়েছে যে তিনি বলতে পারতেন যে হ্যাঁ এই প্রশ্নগুলো উঠেছে এবং আমি শুনেছি, ঠিক আছে, পরবর্তী সময়ে এগুলো নিয়ে কাজ হবে এবং তারপর আপনার উত্তর পেয়ে যাবেন। তো এই ধরনের একটা দরকার ছিল। যাই হোক, তোমরা দ্বিমত করবে এবং আমি আমার ব্যাপারটা বোঝাতে পারলাম কিনা জানি না, তবে যেটুকু বললাম সেটুকুর মাধ্যমে আমি বোঝাতে চাইলাম। যাই হোক, বাকি যে ভারতের সাথে যে উত্তপ্ত বাক বিনিময় রয়েছে এস জয়শঙ্করের সাথে, সেটা অবশ্যই বাংলাদেশ যেটা চাইবে সেটা একদম সম্পর্ক চাইছে, সেটা তিনি বললেন, এবং অবশ্যই ভারত যেটা চাইবে, দুই দিক থেকেই যেটা চাইবে সেটাই হবে। এবং বাংলাদেশের সাথে ভারত কেমন চায় এবং ভারতের সাথে বাংলাদেশ কেমন চাই সেটাই কিন্তু সম্পর্কের বুনিয়াদ তৈরি হবে, এবং সেই বুনিয়াদের উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক সেটা কিন্তু এগিয়ে যাবে। সুতরাং এই যে নিজেদের গোলে বল ঠেলাঠেলি করে আমার মনে হয় না এটা কোনো ভালো কাজ। প্রত্যেকেই দুজনেই ম্যাচিওর একজন মানে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী, তো তাদের অবশ্যই একই সঙ্গে কাজ করতে হবে। এবং আমরা দেখছি যে বিভিন্ন সময়ে যে বৈঠক হচ্ছে তাদের মধ্যে, এবং তার মাধ্যমে কিন্তু একটা সুরাহা তৈরি হচ্ছে। আগামী দিনে আমরা এরপরে আবার যে বৈঠকটা আছে সেখানে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী তাদেরও সাক্ষাৎ হওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এবং সেই সিচুয়েশন তৈরির হওয়ার ফলে কিন্তু একটা ভালো ভবিষ্যৎ দুই দেশের, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না, সেহেতু আমার মনে হয় যে দুই দেশেরই একটা ভালো ভবিষ্যৎ দরকার, যা দুই সম্পর্ক মানে দুই দেশ হাতে হাত ধরে একসাথে চলবে এবং উন্নতির পথে এগিয়ে যাবে। কারণ একটা দেশে আগুন লেগে থাকলে কিন্তু অপর দেশও তার অন্তত একটা ছোঁয়াও পায়, ঠিক আছে, তাপ পায়। তো সুতরাং দুই দেশকেই সঙ্গে নিয়ে চলতে হবে, দুই দেশকেই একসাথে চলতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা দুজনকেই নিজেদের পরিণত রাজনীতি যে তারা খেলছেন বা তাদের যে বাক চালাচালি রয়েছে সেগুলো একসাথে মার্জ করে সঠিকভাবে নিজেদের মধ্যে থেকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে একভাবে এগোনোই উচিত। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বললেন আমার ভীষণ ভালো লেগেছে। অবশ্যই তার প্রতি উত্তরে এস জয়শঙ্করের প্রতি উত্তরে তিনি বলেছেন যে মানে ভারত
কি চায় সেটাই বাংলাদেশ চায় আর কি, বাংলাদেশও সেরকমই চায়। তো এই ছিল বিষয়, এটা পলিটিক্স এবং বাংলাদেশের এবং ভারতের রাজনীতির অন্দরমহলে যে সমস্ত আলোচনা রয়েছে সেগুলির একটা নির্যাস। আগামী দিনে অবশ্যই চাইবো যে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো হোক এবং তোমাদের মতামত অবশ্যই জানতে চাইবো, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আজ হয়তো অনেকেই আবার প্রথম কথার বিরোধিতা করবে, কিন্তু আমার মনে হয়েছে যেটা আমি সেটা বললাম, কারণ একজন ভালো মানুষ, একজন দেশের জন্য কিছু করার জন্য যে মানুষটা রয়েছেন তাকে বারবার ফোর্স করা এইভাবে যে তাকে সরে যেতে হবে, যেটা সাংবাদিক ভাইদের মুখে শুনলাম, তো সেই জায়গাটা আমার মনে হয় না ঠিক আছে। এবং পররাষ্ট্র উপদেষ্টার আরও শক্ত হয়ে এই জিনিসগুলো হ্যান্ডেল করা দরকার। যাই হোক, অসংখ্য শুভেচ্ছা তাকেও, তিনি ভালো কাজ করুন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য। আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। টাটা।